সিলেটের ৩ উপজেলায় আজও এনসিপির কর্মসূচি, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে সার্জিও গড়, রোডম্যাপ ছাড়া প্রত্যাবাসনে আশা দেখছেন না নেতারা। বর্ষায় তীব্র হচ্ছে পটুয়াখালী ও ঠাকুরগাঁওয়ের নদী ভাঙন, স্থায়ী সমাধান চান সহায় সম্বল হারানো মানুষ। আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন দেশ 24-এ। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি আমি সাবিহা নিগার দৃষ্টি। সিলেটের কোম্পানিগঞ্জে জুলাই পথসভা দিয়ে আজকের কর্মসূচি শুরু করেছে এনসিপি। বিকেলে উপজেলার থানা বাজারে পথসভা শুরু করেন তারা। এতে উপস্থিত রয়েছেন দলের কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় কর্মীরা। এরপর গোয়াইনঘাট ও জৈন্তাপুরে আলাদা দুটি পথসভায় অংশ নেবেন তারা। এর আগে গতকাল কানাইঘাটে দলীয় কর্মসূচি শেষে সবাই অবস্থান করেন সিলেটের সার্কিট হাউসে। এনসিপির কর্মসূচি ঘিরে জেলা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীকে প্রধান আসামি করে অভিযোগ দায়ের করেছে স্থানীয় ছাত্রদল। এতে সার্জিস আলম সহ 10 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 40 থেকে 50 জনের নাম রয়েছে। আমরা শুনলাম ছিনতাইয়ের মামলা, আসলে ছিনতাই একটা হয়েছে। ছিনতাইটা কি হয়েছে? তারেক রহমান এবং বিএনপির মান সম্মানের ছিনতাই হয়েছে, কিন্তু ছিনতাইটা তারা করেছে, ছাত্রদল যেটা করেছে। কতটা অথর্ব হলে এত মান সম্মান চলে যাওয়ার পরে আবার এমন একটা কাজ করে যেটা দিয়ে মানুষের কাছে হাসির খোরাক হয়। এখানে মামলাবাজি করবে, উনি টেন্ডারবাজি করবে, দুর্নীতি করবে, সন্ত্রাস করবে, মানে যা মন চায় তা করবে। উনি 200 সিট পাইছে, কিন্তু এই সব কিছু তো একটা দিন শেষ হবে, তখন উনি কই যাবে? দর্শক, এনসিপির পথসভায় কথা বলছেন নেতাকর্মীরা, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। তারপর একটা শিক্ষাগত যোগ্যতা লাগবে। পুরো বাংলাদেশে আপনারা দাঁড়িয়ে যান, কোন দল সমর্থন দিচ্ছে এটা দরকার নাই। দলের চেয়ে জনগণের সমর্থনের উপরে এই পৃথিবীতে আর কোনো কিছু নাই। আছে বাংলাদেশের কোন দলগুলোর টাইম আছে আমাদের? এখন হলো আমাদের জনগণের দিকে তাকাইতে হবে। কত দল আইসে গেছে, 53 বছরে কোন দলে কিছু করতে পারল না, ইনকামও ওরা দেয় না। প্রিয়তম সন্তানকে জন্ম দিয়েছেন, তাকে ফোন দেন যে বাবা চাকরি হয়েছে, সন্তান উত্তর দিতে পারে না। একদিন ছেলে বলল আমি আর এই ফোন ধরতে পারবো না, চলে একদিন বিদেশে চলে যাই। বন্ধু বান্ধবের সাথে মিলে 100 জন রওনা দিয়েছে। স্পেনের উপকূলে গিয়ে 90 জন মারা গিয়েছে, আর 10 জন উঠছে ওই পাশে। সেই লোকটা যখন টাকা পাঠায় দেশে মা বাপের কাছে, মা বাপ চিন্তা করে এত টাকা কই রাখবে, একটু ব্যাংকে নিয়ে রাখি। সহজ সরল বাবা ব্যাংকে গিয়ে টাকা রেখেছে। ওইদিকে ব্যাংক ম্যানেজার রাতের বেলা ফোন লাগাইছে, নেতা সাহেব আসেন, ব্যাংকে অনেক টাকা আছে, উঠাইয়া নিয়ে যান। নেতা আসছে, ম্যানেজার সাহেব জিজ্ঞেস করে কিসের ভিত্তিতে আপনাকে লোন দিব, আপনার কি কোনো জমি জমা ভালো কিছু আছে? কয় এটা কিছু লাগবে না, ফোনটা নেন। ফোন ধরা দিছে, গালি দিয়ে বলতেছে তুই কিসের ম্যানেজার, আগে তাড়াতাড়ি ওকে ঋণ দে। ম্যানেজার বলে ওর তো কোনো কিছু নাই। আমরা যে কোন দলের কর্মী এটা কি ম্যানেজার বুঝে না? এক ধমকে ম্যানেজার চুপ হয়ে গেছে। কয়েকদিন পরে ওই ব্যাংক ঘোষণা দেয় যে সালাম কোম্পানির মূল্য হলো 22,000 কোটি টাকা, ব্যাংক থেকে আপনার পকেটের টাকা লয়ে গেছে 1 লাখ কোটি টাকার উপরে। তারপরে ওই সালাম বলে এখন কিভাবে রক্ষা পাবো? এখানে ব্যবসাটা আরো টাকা লাগা। কই লাগাবো? সালাউদ্দিনের পিছনে লাগা। বাকি সালাউদ্দিন ভাই স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে, এখন সব ব্যবসায়ীদেরকে ফোন দেয়, দেখছ কেমন ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্ট জীবনে আর কেউ করতে পারবি না বাংলাদেশে। আর একজন ব্যবসায়ী বলে উঠে তুমি তো স্বরাষ্ট্রমন্ত্রী পিছনে লাগাইছো, আমি কিন্তু অর্থমন্ত্রী পিছনে লাগাইছি।
এনসিপির পথসভায় কথা বলছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, আমরা সেখানে সরাসরি ছিলাম। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে। সকালে ঝিনাইদহ শহরের ডিসি কোর্ট চত্বরে বৃক্ষ মেলার উদ্বোধন শেষে এই কথা বলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, অন্তর্বর্তী সরকারের সময় আইন সংস্কার কমিশন 133টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই গ্রহণ করা হয়েছে। আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। জুলাই সনদের আলোকে সংস্কার এগিয়ে নিয়ে যেটাগুলো সংশোধন করা দরকার আমরা সেগুলো সংশোধন করব। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পৌঁছেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্র দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূত সার্জিও গর। দুপুরে কক্সবাজারে পৌঁছান তিনি। জেলা প্রশাসন ও শরণার্থী কমিশনের তথ্য মতে সার্জিও গর শুরুতে 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্প রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করবেন। পরে WFCর ফুড ডিস্ট্রিবিউশন সেন্টার এবং IRCর হাসপাতাল পরিদর্শনের কথা রয়েছে তার। বিকেলে শরণার্থী কমিশনের সাথে বৈঠক করে ঢাকায় ফিরবেন সার্জিও। রোহিঙ্গাদের ফান্ড সংকটের সময় মার্কিন প্রেসিডেন্টের দূতের এই সফরকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সার্জিও গড়ের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আজিম নিহাদ। আজিম নিহাদ, সার্জিও গড়ের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরবর্তী কোনো কর্মসূচি রয়েছে কিনা, আর সব মিলিয়ে ক্যাম্পে তিনি কি বলেছেন আমাদেরকে একটু বলবেন। ইতিমধ্যে তার যে ক্যাম্প সফর ছিল সেটি শেষ করেছেন। সেখানে বিভিন্ন ক্যাম্পে তিনি গিয়েছেন এবং সেখানকার বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম তিনি প্রত্যক্ষ করেছেন। বেশ কিছু রোহিঙ্গাদের সাথে কথাও বলেছেন, তবে আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গাদের সাথে কোনো বৈঠক তিনি করেননি। তবে তিনি আজকে বেশি প্রথমবার তার এই সফর আমরা যেটি বেশি লক্ষ্য করলাম সেটি হচ্ছে তিনি বিভিন্ন সেবা কেন্দ্রিক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো এর উপর বেশি জোর দিয়েছেন এবং তার যে সফর ঘিরে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রোহিঙ্গাদের সারি সারিভাবে রোহিঙ্গারা দাঁড়িয়েছিলেন এবং তারা বিভিন্ন দাবি দেওয়া প্ল্যাকার্ড নিয়ে বিভিন্নভাবে তারা স্লোগান দিয়ে বিভিন্নভাবে তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরেছেন। এর মধ্যে রোহিঙ্গারা যেটি বলছেন যে তাদের আসলে দেশে ফেরার জন্য মিয়ানমারের নিজ দেশে ফেরার জন্য আমেরিকার একটি বড় ভূমিকা তারা প্রত্যাশা করেন, যেটি গত 9 বছর ধরে প্রত্যাশা করে আসছেন। এবার তারা চান যে আসলে তাদের এই বাংলাদেশে দীর্ঘ সময় হয়ে গেছে এবং এই শরণার্থী জীবনে তারা অনেক কষ্টে পড়ে গেছেন, বিশেষ করে অর্থনৈতিক সংকটের কারণে জিআরপিতে গত কয়েক বছর ধরে টানা ফান্ড সংকট হচ্ছে, এবার আরো বেশি সংকটে পড়ে গেছে। এই সংকট মোকাবেলা না করার জন্য তারা চায় যে তাদের নিজ দেশে ফেরত যেতে। সেজন্য তারা সার্জিও গৌরের কাছে বিভিন্নভাবে তারা দাবি জানিয়েছেন। তারা সবচেয়ে বেশি যেটি জানিয়েছে সেগুলো হচ্ছে প্রত্যাবাসনের যে প্রক্রিয়া শুরু করার কথা বলা হচ্ছে সেই প্রক্রিয়ায় যেন আমেরিকা যুক্ত থেকে এবং মিয়ানমারের উপর প্রেসার তৈরি করে যেন তাদেরকে ফেরত যাওয়ার যে ব্যবস্থা সেটি যেন করে, সেই দাবি বিভিন্ন রোহিঙ্গারা আমাদেরকেও জানিয়েছেন এবং সার্জিও গৌরের কাছেও বিভিন্ন প্ল্যাকার্ড ধরে তারা দাবি তুলে ধরেছেন। কিছুক্ষণ আগে তিনি সেখানকার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের যে কার্যক্রম সেটি শেষ করে উকিয়ার যে নর্দার্ন ক্যাফে রয়েছে সেই নর্দার্ন ক্যাফের মধ্যে তার কিছুক্ষণ সময় অতিবাহিত করবেন। সেখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করার ফাঁকে তিনি যেই শরণার্থী কমিশনার রয়েছে সেই শরণার্থী কমিশনারের সাথেও তার কয়েক মিনিটের একটি বৈঠক হবার কথা রয়েছে। সেই বৈঠক শেষ করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন এবং এখানে এসে তিনি কোথাও আসলে অবস্থান করবেন না, সরাসরি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বলে আমরা জানতে পেরেছি। তবে তার সফরকে ঘিরে গণমাধ্যম কর্মীরা অনেকভাবে চেষ্টা করেছিল তার সাথে কথা বলার জন্য, কিন্তু সে আসলে গণমাধ্যমের সাথে কথা না বলাই তার এই সফর ঘিরে অনুভূতি এবং তার সফর ঘিরে প্রত্যাশা কি সেই ধরনের কোনো তথ্য আসলে জানা সম্ভব হয়নি। এই ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রয়োজনে ফিরবো আবার আপনার কাছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঘোষণার পর আবারও আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন। দীর্ঘদিন নানা জটিলতায় আটকে থাকা এই প্রত্যাবাসন আদৌ হবে কিনা তা নিয়ে নানা জল্পনা কল্পনার মধ্যে দিয়ে নতুন এই ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে রোডম্যাপ ছাড়া প্রত্যাবাসন নিয়ে আশাবাদী নন রোহিঙ্গা নেতারা। যদিও শরণার্থী কমিশনার জানিয়েছেন এখনও প্রত্যাবাসন বিষয়ে কোনো তথ্য নেই তাদের কাছে। বছরের পর বছর ধরে কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে নানা অনিশ্চয়তা মাথায় নিয়ে থাকছে প্রায় 15 লাখ রোহিঙ্গা।
2018, 19 ও 20 সালে একাধিকবার প্রত্যাবাসনের ঘোষণা এলেও একজন রোহিঙ্গাও স্বেচ্ছায় মিয়ানমারে ফেরেনি। এমন পরিস্থিতিতে বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, বাংলাদেশ থেকে প্রায় 3 লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। তার এই ঘোষণার পর আবারও সামনে এসেছে প্রত্যাবাসনের বিষয়টি। তবে এটা মিয়ানমারের নতুন কৌশল কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন রোহিঙ্গা নেতারা। বাকি আছে যে মালয়েশিয়া তাদের বাংলাদেশ ইনরে খনমাসের তারিখত খেলিয়া লজে দিয়ে আনার কান গ্যারান্টি দিয়া উড়িব রোহিঙ্গার দেশ তো মগের অফলে ইয়ার কাম তো রোহিঙ্গার খন জায়গা লজে রাখিব দে সিয়ান খেলিয়া করা উড়িব আয় বুঝি দিন কেসুনো বানাগর দে দুনিয়া তো আর বেলা। অবশ্য মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ধীরে ধীরে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশ সরকার এই তৎপরতা অব্যাহত রাখবে। এই বাকি যে রোহিঙ্গাগুলো আছে এদেরকে তাদের দেশে ফেরত নেবে। বাংলাদেশের দীর্ঘদিনের যে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশা, এর বড় অন্তরায় ছিল মিয়ানমারের অনীহা। যদি মিয়ানমার এটা সম্মত হয়ে থাকে তাহলে এটিকে বাংলাদেশের ক্ষেত্রে এখন প্রয়োজন হচ্ছে একে একটি টাইম ফ্রেমের মধ্যে নিয়ে আসা। মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর প্রত্যাবাসন নিয়ে তার দেশে কথা বললেও এ বিষয়ে এখনো কোনো তথ্য নেই শরণার্থী কমিশনে। যেখান থেকে ঘোষণা আসুক না কেন, যদি কার্যকরীভাবে সেটা করার জন্য আমাদেরকে বলা হয়, আমরা প্রস্তুত আছি এবং আমরা প্রত্যাবাসনের জন্য রেডি আছি। এর আগে বাংলাদেশ নাগরিকত্ব যাচাইয়ের জন্য মিয়ানমারের কাছে 8,29,000 রোহিঙ্গার তালিকা পাঠায়। গেল জুন পর্যন্ত দেশটি 3,93,000 জনের তালিকা যাচাই শেষে 2,83,000কে রাখাইনের বাসিন্দা হিসেবে স্বীকার করে। 1 লাখেরও বেশি রোহিঙ্গাকে দেয়নি স্বীকৃতি, যদিও বাছাই বাকি আছে 4 লাখের বেশি। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। দর্শক, সারা দেশে এই গ্যাসের সংকট চরমে পৌঁছেছে নরসিংদী থেকে। এই বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সঞ্জিত সাহা। সঞ্জিত, নরসিংদীর গ্যাসের সংকটের বিষয়ে আসলে জানতে চাচ্ছি, সেখানে ভুক্তভোগীদের সাথে কারোর সাথে কথা হয়েছে কিনা, এই সংকট সমাধানের বিষয়ে কোনো তথ্য আছে কিনা, সব মিলিয়ে বলবেন। গত 10 দিন ধরে চলা যে গ্যাসের অব্যাহত সংকট, সেই সংকট কিন্তু এখনো কাটে না। সেই সংকটের জেরে কিন্তু নরসিংদীর সিএনজি পাম্প থেকে শুরু করে যেসব শিল্প প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে এবং সকালেও কিন্তু গ্যাসের চাপ কম থাকার কারণে কিন্তু যানবাহনের দীর্ঘ একটি লাইন সৃষ্টি হয়েছে, যে লাইনটি কিন্তু সিএনজি পাম্প থেকে বেরিয়ে মহাসড়কে চলে গিয়েছিল। তো ঘন্টার পর ঘন্টা বসে থেকে তারা নিয়েছে। এই মুহূর্তে চাপ রয়েছে, তবে তুলনামূলক খুবই কম চাপ রয়েছে। আর আপনি যে বিষয়টা বলছেন যে গ্যাসের যে সংকট, আমার কথা হয়েছে এখানে নরসিংদী জেলা শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক যেটা জানিয়েছেন যে চলমান গ্যাস সংকটের কারণে নরসিংদীর গ্যাস নির্ভর যেসব শিল্প কারখানা রয়েছে তার অধিকাংশই কিন্তু বন্ধ হয়ে গেছে। যে কয়েকটিতে গ্যাস সংযোগ বা গ্যাস রয়েছে তার চাপ অল্প থাকার কারণে কিন্তু তাদের উৎপাদন আসলে পূর্ণভাবে যেতে পারছে না এবং উৎপাদন ব্যাহত হওয়ার কারণে কিন্তু তাদের যে রপ্তানির যেসব পণ্য রয়েছে বা কাপড় রয়েছে সেগুলি কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তারা কিন্তু রপ্তানি করতে পারছে না। তো এতে করে কিন্তু আর্থিক একটা ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। এই ক্ষতিটা আসলে সহসায় যদি সংকটটা নির্মূল না হয় তাহলে এটার প্রভাব অনেক বড়ভাবে পড়বে এবং স্থানীয় তিতাস কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে এই বিষয়টি মহেশখালীতে একটি সংকট চলছে, সেই সংকটের কারণে এই অসুবিধাটা হচ্ছে। এটা স্বল্প সময়ের জন্য আসলে সমাধান করার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আমাদের জানিয়েছে। এই ছিল নরসিংদী থেকে সর্বশেষ। সঞ্জিত সাহা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে প্রয়োজন হলে ফিরবো আবারও। তীব্র হচ্ছে ডেঙ্গুর প্রকোপ, আরো জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, জয়পুরহাটে আসলে ডেঙ্গুর প্রকোপ কেমন দেখা যাচ্ছে, আজকের আপডেট কি? দৃষ্টি, জয়পুরহাটে কিন্তু এখন পর্যন্ত ডেঙ্গুর তেমন প্রকোপ নেই। যত 24 ঘন্টায় একজনও ভর্তি হয় নাই। এই যাবৎ পর্যন্ত কিন্তু জয়পুরহাটে একজন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে জয়পুরহাটে এখন আমি আছি, জয়পুরহাট 400 শয্যা বিশিষ্ট জেনারেল যে হাসপাতাল, এই হাসপাতালে কিন্তু ডেঙ্গু রোগীদের জন্য কিন্তু আলাদা একটি ওয়ার্ড খোলা হয়েছে। সেই ওয়ার্ডে কিন্তু তারা সবসময় প্রস্তুত রয়েছেন যদি ডেঙ্গু রোগী আসে তাদের চিকিৎসা ব্যবস্থার জন্য। কিন্তু সেক্ষেত্রে কিন্তু ডেঙ্গু রোগীর কোনো উপস্থিতিতে এখনও এখানকার চিকিৎসকরা পান নাই। তো আমরা এখানে কথা বলেছি জয়পুরহাট 400 শয্যা জেনারেল হাসপাতালের
তত্ত্বাবধায়ক ডাক্তার রাশেদ মোবারক জুয়েল তিনি যেটি জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে তারা কিন্তু সবসময় সচেতনতামূলক তারা প্রচারণা চালাচ্ছেন, যে বিভিন্ন জায়গায় তারা সভা মিটিং করছেন, তো যাতে যে স্থানে ডেঙ্গুর যে নাভা হতে পারে সেই স্থানগুলোতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং দিনের বেলাও যেন মশারি টানিয়ে থাকা হয়, ডেঙ্গু প্রতিরোধের যে নিয়মগুলো আছে সে মেনে চলার তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন। তো এছাড়া যদি বলি, শুধু ডেঙ্গু ছাড়াও না, এখানে যে হামের যে 24 ঘন্টায় একজনও কিন্তু কোনো হামের রোগীও এখানে ভর্তি হয় নাই। এই যাবৎ পর্যন্ত হামের যে 199 জন রোগী এখানে চিকিৎসা নিয়েছেন এবং তারা বাড়ি ফিরেছেন। তো সব হাম এবং ডেঙ্গু রোগীদের কিন্তু হাসপাতালে তাদের জন্য একটা ওয়ার্ড খোলা হয়েছে, সেই ওয়ার্ডে কিন্তু নিবিড়ভাবে এখানে চিকিৎসকের পাশাপাশি নার্সরা তারা সবসময় প্রস্তুত থাকেন যে রুগী আসলে তাদেরকে সেবা দিতে পারবেন, কিন্তু সেভাবে তারা এখানে রুগী পাচ্ছেন না। তবে এই ব্যাপারে আমরা জয়পুরহাট যে সিভিল সার্জন আছে ডাক্তার আল মামুন মিয়া তিনি যেটি জানিয়েছেন যে ডেঙ্গু প্রতিরোধে তারা কিন্তু প্রচারণা চালাচ্ছেন। এছাড়া স্বাস্থ্য বিভাগের পাশাপাশি কিন্তু যে এখানে পৌরসভাগুলো রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু যে মশা নিধনের যে ব্যবস্থা তারা কিন্তু সেটা সর্বদা চালিয়ে যাচ্ছেন। যে সব স্থানে যে নোংরা জায়গাগুলো আছে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন। তারা যেটা ডাক্তার যেটি বলেছেন যে সবসময় যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে এবং যে স্থানগুলোতে যে ডেঙ্গুর প্রভাব না পড়ে সেই জায়গাগুলো এড়িয়ে চলবো। তো এই ছিল জয়পুরহাটের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর। দৃষ্টি। হারুনুর রশিদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরের সংবাদে যাচ্ছে, হবিগঞ্জের লাখাইরে নেশা জাতীয় তরল পান করে 2 দিনে 5 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, কয়েকজন মোড়াকুড়ি বাজারের হানিম্যান হোমিও হল থেকে অ্যালকোহল জাতীয় তরল কিনে নিয়মিত পান করতেন। মঙ্গলবার রাতে ওই তরল সেবন করে অসুস্থ হয়ে পড়েন সুবীর রবিদাস ও রঞ্জিত কুরি। পরে মঙ্গলবার ও বৃহস্পতিবার একে একে মারা যান তারা। পুলিশকে না জানিয়ে মরদেহ দাহ করা হয়েছে। শুধু সুবেদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের মালিকানা ভাগাভাগিকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষে 1 জন নিহত ও 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। গত রাত 2টার দিকে পশ্চিম সরল এলাকার বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জিলুর রহমানের বাড়ি একই এলাকায়। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে 1000 একরের সরকারি জায়গায় মাছের ঘেরটি নিয়ে কবির এবং মনসুর গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। গতরাতে মনসুর গ্রুপ ঘেরে ঢুকতে চাইলে কবির গ্রুপ বাধা দেয়। পরে 2 পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় কবির গ্রুপের শাহাদাত নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানান বাঁশখালী থানার ওসি মোহাম্মদ রবিউল হক। আশুলিয়ার একটি চায়ের দোকানের সামনে পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার করা বোমা নিষ্ক্রিয় করেছে বোমা ডিসপোজাল ইউনিট। পুলিশ জানায়, গতরাতেই খেজুর বাগান এলাকায় একটি চায়ের দোকানের সামনে পরিত্যক্ত ব্যাগ দেখতে পান স্থানীয়রা। পরে ব্যাগ খুলে বোমা সদৃশ বস্তু দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ও বোমা ডিসপোজাল ইউনিট এসে একটি ফাঁকা প্লটে নিয়ে বোমাটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে। বিস্ফোরণের প্রায় 3 ফুট গভীর গর্তের সৃষ্টি হয় এবং একটি সীমানা প্রাচীরের প্রায় 5 থেকে 6 ফুট অংশ ধসে পড়ে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বর্ষা মৌসুমে তীব্র হচ্ছে পটুয়াখালী ও ঠাকুরগাঁওয়ে নদী ভাঙন। ঘর সরিয়ে নিচ্ছেন নদী পাড়ের মানুষ। বারবার ভাঙনের জন্য অবৈধভাবে বালু উত্তোলন ও শুষ্ক মৌসুমে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়াকে দুষছেন ক্ষতিগ্রস্তরা। তারা বলছেন, অর্থ সহায়তা নয়, চান ভাঙন রোধে স্থায়ী সমাধান। ভাঙছে নদীর পাড়, তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি। নদীর ভয়াল গ্রাসের সাক্ষী পটুয়াখালীর ওমেশ চন্দ্র বয়াতি। ৭৭ বছরের জীবনে বহুবার দেখেছেন নদীর ভাঙা গড়ার খেলা। ভাঙন থেকে বাঁচতে 5 বার বসত ঘর সরিয়েছেন ওমেশ। এখন বেড়ি বাঁধের পাশে অস্থায়ীভাবে হলো তার ঠাঁই। এই ঘর কষি দেন, একটু রং চকচক করে। এই ঘরে কেউ বাড়ি দেয়? এই জায়গায় 2 জ্যৈষ্ঠ জায়গায় কোলার মধ্যে যায় কে বালিতে ফেলাইয়া এইবার এই ঘরটা করছি। দেন কয় বছর হয়েছে। ওমেশ চন্দ্রের মতো চান্দখালী গ্রামের শত শত পরিবারের গল্প এক। বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় সদরপুর গ্রামের একমাত্র সড়কটিও হুমকির মুখে।
নদীর কিনারে তো কিছু জমি আছে, কিন্তু বাড়ি বাঁধলে তো ওতে থাকার কোনো পরিস্থিতি নেই, কেননা এক বৈশাখে বাড়ি বাঁধলে ফেরত সত্যিই আমাদের আবার ভাঙতে হয়। আমরা কতবার 5-6 বার বাড়িঘর ভেঙে ভিতরে ঢুকছি, কিন্তু আমাকে কোনো উপায় নাই, কোথায় যাব, কি করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জেলায় প্রায় 1340 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, তার মধ্যে প্রায় 450 কিলোমিটারই ঝুঁকিপূর্ণ। এই এলাকাগুলোতে আসলে প্রকল্প ছাড়া কাজ বাস্তবায়ন করা ওই রকমের টেকসই কাজ করা সম্ভব না। তো সেক্ষেত্রে আমাদের এখানে 2টা সমীক্ষা প্রকল্প বর্তমানে চলমান রয়েছে, একটা পায়রা নদী অববাহিকা সমীক্ষা প্রকল্প, একটা তেঁতুলিয়া নদী অববাহিকা সমীক্ষা প্রকল্প। বর্ষা মৌসুমে তীব্র হচ্ছে ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর ভাঙন। এই পরিস্থিতির জন্য অবৈধ বালু উত্তোলনকে দায়ী করছেন স্থানীয়রা। বুলডোজার মেশিন দিয়ে বালুগুলা কেটে নিছে, এখন নিচের বালু তো আলগা হয়ে গেছে, সেজন্য সব এখন ভাঙে পড়তেছে। নড়া টলি দিয়ে মাটি কাটে, কিবার গাড়িগুলা দিয়ে কাটার পর থেকে আমাদের বাড়িঘর সব মনে ভাঙে যাচ্ছে। আমরা আশা করছি যে সরকার এই ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য, তাদের পুনর্বাসনের জন্য অর্থ সহায়তা দিলে তাদেরকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করব। ক্ষতিগ্রস্তরা বলছেন আর্থিক সহায়তা নয়, ভাঙন রোধে স্থায়ী সমাধান চান তারা। মাফতুহা মিলি, চ্যানেল 24।